নমস্কার। থেসপিয়ান্সের ৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা যে সিরিজটা শুরু করেছি, বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব নাটকের সাথে জড়িত এবং নাটক বিষয়ে তারা কাজ করে চলেছেন এরকম কিছু মানুষ, তাদের সাথে আমরা কথা বলছি এবং এই কথার মধ্যে দিয়ে আমরা তাদের অভিজ্ঞতা, তারা এই মুহূর্তে থিয়েটার নিয়ে কী ভাবছেন, তারা কিভাবে জড়িয়ে রয়েছেন থিয়েটারের সাথে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে, যিনি নিজে তো থিয়েটারের সাথে যুক্ত বহুদিন, তার সাথে সাথে তিনি থেসপিয়ান্সের সাথেও বহুদিন যুক্ত এবং থেসপিয়ান্সের যখন আবার নতুন করে থেসপিয়ান্স শুরু হয় তার প্রথম দিন থেকে তিনি আমাদের সাথে রয়েছেন। নমস্কার, আমাদের সাথে আজকে মৌ ভট্টাচার্য। কেমন আছেন? খুব ভালো আছি। গরমটা ভালোই পড়েছিল, প্রায় গলতে গলতে বেঁচে গেছি এই বৃষ্টিটা হওয়াতে। এই মুহূর্তে তুমি থিয়েটার বা তোমার বাকি যে সমস্ত কাজের সাথে তুমি জড়িয়ে কি করছো তুমি এই মুহূর্তে এখন? এই মুহূর্তে আমি মানে কি বলবো, থিয়েটার কোনো গ্রুপের সঙ্গে বা চৌদ্দ থেসপিয়ান্সের সঙ্গে জড়িত আছি। কোনো থিয়েটার করছি না, তার কারণ একটাই যে যেহেতু বোকা বাক্সের সঙ্গে আমি জড়িত আছি, তো ওখানে একটু সময়টা দিতে হয়। কিন্তু হাওড়ায় পশ্চিমবঙ্গ নাট্যসংঘ একটা মানে হাওড়া ব্রাঞ্চ যেটা আছে, তাতে অন্তত ৩২টা দল আছে। ওরা রিসেন্টলি একটা প্রোডাকশন নামিয়েছে, মানে প্রত্যেকটা দল থেকে কাউকে নিয়ে নিই। তো আরেকটা ওরা আগামী এই শীতকালে করবে বলে ঠিক করেছে, রবীন্দ্রনাথের রক্তকরণ। তো সেটা করার একটা ইচ্ছে আছে। তুমি যদি একটু আমাদের বলো যে তোমার থিয়েটারে আসাটা, মানে থিয়েটারে শুরু করা এবং থিয়েটারকে পেশা হিসেবে পেশাগতভাবে থিয়েটার করা, এইটার যদি একটু আমাদের ইতিহাসটা বলো, কিভাবে তুমি এলে? না, আমি অভিনয় করব বলে কোনোদিনও মানে ভাবিনি আর কি। মানে অভিনয় যে করতে পারি সেটাও, মানে নাচ করতাম, নাচের তো একটা অভিনয় একটা পার্ট আছে, ঠিক কথাই। মানে কতকে ভীষণভাবেই ভাও যেটা, সেটা তো অভিনয়ের এতেই আছে। তো এখানে তার সঙ্গে কথা বলা, এটা যে করতে পারবো আমি কোনোদিনও ভাবিনি। তো হাওড়ায় তখন দল ছিল অনুভাস। এই বাড়িতে মানে আমাদের বাড়িতেই ওটা ফর্ম হয়েছিল, ওদের অফিসিয়াল অ্যাড্রেস আমার বাড়িতেই ছিল। অনেক সময় রিহার্সালও এখানে হতো। তো আমিও মেম্বার ছিলাম, কিন্তু অভিনয়ের জন্য। আমি বলতাম ঠিক আছে, তোমাদের সাজানোর দরকার হলে, তোমাদের শাড়ি পরানোর দরকার হলে, স্ক্রিন টেনে দেওয়ার দরকার হলে আমি আছি। তো হঠাৎ ওই দলের একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। তার 7 দিন বাদে শো ছিল। সেই 7 দিনের মধ্যে আমাকে রেডি করিয়ে একটা শো ওদের উতরে দিয়েছিল। ব্যাস সেই যে শুরু হলো। তারপরে ওরা নতুন একটা নাটক ধরলো বহিরাগত, সেটাতে ইন্দ্রাশিস রায়ের, সেটা করলাম। অপূর্ব গোলাপ শেখর সমাদ্দারের, সেটা করলাম। ব্যাস এইভাবে আমার জার্নিটা শুরু হলো। তো এই জার্নিটা শুরু হওয়ার পরেই দেখলাম তখন সদ্য থিয়েটারের মানুষজনদের নিয়ে খুব সিরিয়াল করার একটা চল তখন থেকে শুরু হয়েছে। তো আমার যথারীতি ডাক পড়লো। ডাক পড়তে গিয়ে তারপরে তখন অনুভাষা কন্টিনিউ করা হলো না, কারণ সেখানে তো অনেকখানি সময় লাগে। তখন যখন বলছি, এটা কোন সাল, 2000 এরকম হবে। তো ওই সময়টা আমাদের কোনো রকম কল টাইম পেতাম ঠিক কথাই, যাওয়ার ঠিক ছিল, কিন্তু কখন ফিরবো কোনো ঠিক নেই। মা যখন জিজ্ঞেস করতো যে তুমি কখন ফিরবে আজকে, আমি এসে ঘড়ি দেখে বলে দেবো। মানে একদমই ঠিক ছিল না, মানে 24 ঘন্টা 48 ঘন্টা এরকম আমরা কাজ করছি। তো সেখানে করতে করতে আবার বাধা পড়লো। তারপরে আমি আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা নাটক করার সুযোগ হয়েছিল, যদিও সেটা 100টা শো করেছিলাম। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে সুযোগ হলো। মানে এইভাবে ওখানে তখন ওইটা শুরু হলো আমার মানে থিয়েটারে প্রফেশনালি কাজ করা। তারপর আবার যদিও মানে সেখানে প্রফেশনাল না হয়ে, মানে এবার প্রফেশনালি কোনোভাবে আদান প্রদান না থাকলেও তারপর আমি থিয়েটার করেছি এবং থেসপিয়ান্সের সঙ্গে আছি। তুমি তো একটা দীর্ঘ সময় থিয়েটার করছো এবং থিয়েটারের সঙ্গে তুমি জড়িয়ে আছো। তোমাকে তোমার এই যে থিয়েটার যাত্রা, থিয়েটারের শুরু, সেই পথে তোমাকে সব থেকে বেশি
বা একজন বা দুজন, মানে কাদের থেকে তুমি শিখেছো বা অনুপ্রাণিত হয়েছো? দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, মানে ওনাকে আমি গুরু মানি। তার কারণ আমার ওই যে বহিরাগত নাটকটি যখন শুরু হয় তখন ওনার ডিরেকশন, যদি ওনার নাম যায়নি, কিন্তু থিয়েটারে মানে স্টেজে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে ডায়লগ বলতে হয়, ইভেন ইভেন তখন আমি যখন আবার এখানেও যখন কাজ, অন্য আরেকটা মিডিয়ায় যখন কাজ করতে শুরু করলাম, তখন ওখানে উনি বলে দিতেন যে তুমি যখন ডাব করবে এটা মাথায় রেখে তুমি কিন্তু অভিনয়টা করবে। থিয়েটারে যখন গড়গড় করে বলে গেলে তোমার দেখবে ডাব করতে কিন্তু তখন অসুবিধা হবে, তুমি ওটা কেটে 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 বলবে। মানে ওনার কাছে অনেক কিছু শিখেছি, অনেক 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 কিছু শিখেছি। আর সৌমিত্র চ্যাটার্জির কথা বলতে গেলে ওনার মানে সৌমিত্র কাকু তো কি বলবো, আহ, মানে ভাবা যায় না, মানে ওনার সঙ্গে কাজ করা সত্যি ভাবা যায় না। মানে উনি হয়তো আমাদের নীলকণ্ঠ নাটক অনেক দিন হয়তো শো হয়নি, উনি হয়তো মনে করছেন যে আমি হয়তো কম্পোজিশন ভুলে গেছি। আমাদের ছিল একটু একটু স্টেজের উপরে একটা এরকম বেশ উঁচু একটা রস্টামের উপরে অভিনয়টা করতে হতো। আমার আমার যে পার্টটা ছিল জমিদার গিন্নি, তো জমিদার সময় দেন না, আর ওনাকে রাখা হয়েছে বাড়িতে আমাকে মানে হাসি খুশি এরকম রাখার জন্য। নীলকণ্ঠ নাটক যারা দেখেছেন তারা জানেন। তো উনি কি মানে কথা বলতে বলতে না এরকম করে হাতটা দেখিয়ে দিতেন, মানে আমার এবার ওপাশে যাওয়ার, মানে সেটা কিন্তু ওনার মানে এমন ভাবেই করতেন যেন মনে হতো যেন মানে আমাকে দেখাচ্ছে সেটা আমি বুঝছি, কিন্তু দর্শকরা কিছু সেটা বুঝতে পারবে না। মানে এইগুলো মানে ভীষণই শিক্ষণীয়। তুমি মানে আরেকটা আমাদের বিষয়, আমাদের এই যে সিরিজে আমরা যে বিভিন্ন রকম আলোচনা করছি, সেখানে আমি দুটো প্রসঙ্গে আসছি। তার মধ্যে প্রথমটা যেটা, সেটা হলো তুমি দীর্ঘদিন নানা মানুষকে দেখছো থিয়েটারে আসতে, এখনো বহু লোকেরা থিয়েটার করছে এবং আমি নিশ্চিত যে তোমার কাছে বহু লোক আসে থিয়েটার করবে, থিয়েটার শিখবে সব কিছুর জন্য। তো তোমার এই দীর্ঘদিন যাত্রাতে তুমি কিরকম পরিবর্তন দেখছো, বা তোমার কি মনে হয় এখনকার যারা আসছে বা আগে যারা আসতো কতটা তফাৎ? অনেক তফাৎ, অনেক তফাৎ, অনেক তফাৎ। মানে আমি সত্যি বলছি, এটা আমি শোনা কথা যদিও, যে যখন থিয়েটার যখন করতে মানুষ আসে প্রত্যেককেই তখন বলতে হয় তোমরা কিছুদিন বসো, দেখো, তারপরে তোমাকে মঞ্চে উঠবে কি না সেটা নিজেকে তোমাকে তৈরি করতে হবে। কিন্তু এখন যারা আসে তারা কিন্তু প্রথমেই ভাবে যে আমি হিরো কিংবা হিরোইন হবো, করবো, আর থিয়েটারের দল যদি আমাকে টাকা দেয় তবেই করবো, নয়তো করবো। এই একটা তফাৎ হয়ে গেছে ভীষণ, এটা আমি দেখেছি। এখন যদিও অনেক দলই গভর্নমেন্টের কাছ থেকে টাকা পাচ্ছে, তাই জন্য তারা দিতে পারছে, দিতে সক্ষম হচ্ছে, কিন্তু এখনো তো এমন দল আছে যারা সক্ষম নয়। আমি তো ফেসবুকে প্রায়শই দেখি যে থিয়েটারের জন্য 18 থেকে খুব জোর 30 বছর পর্যন্ত প্রায়শই বিজ্ঞাপন থেকে। এবার আমার বক্তব্য হচ্ছে 30 ঊর্ধ্ব বয়সের মানুষগুলো কি করবে? তারা যদি মনে করে যে হ্যাঁ আমি করবো অভিনয়, সবাই কি 18 থেকে 30-এর মধ্যেই থাকবে? তুমি এই দীর্ঘ সময় কাজ করাতে এই যে একটা কথা তুমি বললে, এটা থেকেই আমার দ্বিতীয় প্রশ্নটা, যে থিয়েটারের যে দল তাদের একটা অর্থনৈতিক সমস্যা থাকেই, এবং সেই কারণেই এই টাকা দিতে না পারা বা আরো আনুষঙ্গিক অনেকগুলো সমস্যা। বা তো এই এইটার মোকাবিলা করার পেছনে তোমার কি মনে হয়, মানে অ্যাপার্ট ফ্রম গ্রান্ট, যে গ্রান্টের উপর নির্ভরশীল সেটা ঠিক আছে একটা দিক, কিন্তু তাছাড়া তোমার কি মনে হয় যে কিভাবে এটা ট্যাকেল করা যায়? দেখো, সেটা তো আমরা যখনই করেছি তখনই নিজের পয়সা দিয়েই করেছি, পকেটের পয়সা দিয়েই করেছি। মানে অনেকের বাড়িতেই এটা বলে যে ঘরের খেয়ে বোনের মোষ কেন তরাস, কিন্তু তা যারা বলে তারা কিন্তু বোঝে না যে মঞ্চে দাঁড়িয়ে যখন দর্শকদের যখন হাততালিটা পাওয়া যায় বা তাদের যখন প্রশংসা পাওয়া যায়, সেটা 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 কতখানি পাওয়া। মানে এটা বলছি আরো একটা কারণে, কারণ এই বোকা বাক্সে কিন্তু আমরা জানি না যে দর্শকরা কতখানি নিচ্ছে কতখানি নিচ্ছে না, সেটা আমরা জানি না। হ্যাঁ, হয়তো অনেকেই ফেসবুকে, এখন তো ফেসবুকের যুগ, ইনস্টাগ্রামের যুগ, সেখানে হয়তো লিখে দিদি আপনাদের খুব ভালো লাগে, আপনার অভিনয় খুব ভালো লাগে, আর সেসব বানানগুলো অদ্ভুত অদ্ভুত হয়। আবার আমি আবার পড়তে এক লেখে আর এক পড়ি, তারপরে সেটাকে বুঝে নিই যে আচ্ছা ওনারা এই লিখছেন আর কি। নিজেরাই দিয়েছি জানো তো, এটা না করলে হবে না। কি কি করে করবে বলো তো? বেনে মুচ্ছুদ্দি কটা আছে যে এখনো থিয়েটারে যদি তোমরা থিয়েটার করো আমি টাকা দিচ্ছি, কটা লোক আছে? সেই স্পন্সর তো লাগবেই, টাকা তো লাগবে, যে না হলে থিয়েটারটা হবেই করতে।
তো তাহলে কি একটা সময়ের পর আমরা দেখবো যে থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে? না, থিয়েটার কখনোই বন্ধ হবে না। আমাদের মতো যারা পাগল-ছাগল আছে তাদের জন্যই বলছি, এরকম পাগল-ছাগল আরো আসবে, আরো জন্মাবে, ভবিষ্যতেও হবে। ঠিক থিয়েটার চলবে। হ্যাঁ, হয়তো অন্যভাবে চলবে, অন্যভাবে করবে। এখন তো থিয়েটারে তো আরেকটা জিনিসও দেখেছি যে আ আ নামকরা একটু আর্টিস্টদের নেওয়ার একটা চল এসেছে। যে আমার টিকিট বিক্রি হবে তার জন্য। মানে নামী কোনো আমরা উম কোনো ফিল্ম স্টার হোক, কোনো আ মানে টেলিভিশনের মাধ্যমে যারা খুবই ফেমাস তাদেরকে নিয়ে। আ কিন্তু তারাও যখন থিয়েটারটা করতো, সেইসব না মানে আমি বলতে পারি রমাদার নাম করেই বলছি। ওনার গ্রুপের অনেকেই তো এখন নামকরা মানুষজন। সিনেমার বলো বা থিয়েটার বলো, নামকরা এখন। তো তারাও তো ছিলেন একসময়। শুধু থিয়েটারটাই করতেন। তো ভবিষ্যতেও এরকম আরো মানুষ আসবে যারা শুধু থিয়েটারটাই করতে চাইবে। এটা আমার বিশ্বাস। এই প্রসঙ্গেই আমার তারপরের কথা, কারণ মানে এত মানে তুমি যে কথাগুলো বলছো এতটাই সুন্দরভাবে পরপর আসছে যে আর একটা কোয়েশ্চেন আর একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে এখানে অনেকেই থিয়েটার করতে আসেন, তুমিও জানো বহু লোক আসছে থিয়েটারে, কিন্তু তারা ঠিক থিয়েটার করতে আসছে না, হয়তো সেই থিয়েটারটা করতে এসে অন্য কোনো জায়গায় একটা সুযোগ পাবে বলে সেটার উদ্দেশ্যে আসছে। সেটা উদ্দেশ্যে আছে। তো এই ব্যাপারটা তুমি কিভাবে দেখো? না দেখো, প্রত্যেকেই তো মানে যারাই মঞ্চে ওঠে তাদের একটা আশা জাগে যে হ্যাঁ, আমাকে সবাই ভালো বলবে, সবাই মনে রাখবে। তো এটা তো শুধু তারাও জানে যে এখন দর্শকের সংখ্যা কিন্তু অনেকটা কমে আসছে। মানে সবাই আবার এটাও হয়, তুমি দেখবে যখন শো হয় তখন কটা লোক টিকিট কাটে আর কটা কমপ্লিমেন্টারি যায়। কমপ্লিমেন্টারি বেশি যায় দেন টিকিট কাটা। তো সেই জন্যই বলছি, সেই মানুষটা তখন মনে হবে যে আচ্ছা, আমাকে যদি দেখে কেউ যদি কোনো প্রোডাকশন হাউসে যদি কেউ এসে যদি আমাকে সিলেক্ট করে, এই জন্য অনেক করে। তাহলে তো আমাকে আরো বেশি লোক চিনতে পারবে, আরো বেশি লোক জানতে পারবে। তো আমার মনে হয় সেই জন্যেই বোধহয় যারা এই মন নিয়ে আসে থিয়েটার করতে, এই জন্যই বোধহয় আসে। যারা এখন থিয়েটারকে পেশা হিসেবে নেবে বা তারা থিয়েটারে যুক্ত হতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য? দেখো, রিসেন্টলি আমি একজনের কাছে একটা খুব সুন্দর বক্তব্য শুনলাম যে, তুমি কি মনে করো যে তুমি মঞ্চে দাঁড়াবার যোগ্য? আর সেই যোগ্য যদি তুমি মনে করো, তার জন্য তুমি নিজে কি করছো? তোমার আ উচ্চারণ কিরকম? তুমি কতখানি রিডিং করতে পারো? কতখানি নিজের কেয়ার নিচ্ছ? মানে আমি খেয়ে-দেয়ে ঘুমিয়ে বিশাল মোটা হলাম, অথচ আমি মনে করছি যে আমাকে একটা ভীষণ ভালো একটা পার্ট দেয়া হবে। মোটা হবার কথা নয়। আমি বডি শেমিং করছি না। কিন্তু আমাকে একটা অদ্ভুত দেখতে হয়ে গেল। তখনও কি আমি আশা করতে পারি যে আমি মঞ্চের উপযুক্ত বা কিছু? তো নিজেকে মেইনটেইন করার একটা ভীষণ তাগিদ আছে এখানে। দরকার আছে। তার নিজের তাগিদটা থাকা দরকার এখানে। যে আমাকে উপযুক্ত হতে হবে, আমাকে উপযুক্ত থাকতে হবে। তো তবেই কিন্তু আমি পেশাদারি ভাবে কাজটা পাওয়ার আমি যোগ্য হয়ে উঠতে পারব। তুমি মানে তোমার সাথে যখন আমি প্রশ্ন করছি বা তোমার সাথে সাক্ষাৎকার নিচ্ছি, তখন একটা স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে থেসপিয়ান্স। তো তুমি যদি একটু তোমার থেসপিয়ান্সের সাথে যুক্ত থাকার এই যে সময়টা, এতদিন ধরে তুমি আছো, এখনো আছো, ভবিষ্যতেও থাকবে, তো তোমার অভিজ্ঞতাটা নিয়ে যদি একটু বলো থেসপিয়ান্স সম্বন্ধে এবং প্রোডাকশন গুলো সম্বন্ধে। দেখো, থেসপিয়ান্স বলতে গেলে একটাই নাম আসে, সেটা হচ্ছে পার্থ। তো পার্থদার সঙ্গে আমার আলাপ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকাটা পারফর্মার। ওখানে তখন কি হচ্ছিল? আহ, রবীন্দ্রনাথের একটা নাটক হচ্ছিল, চিরকুমার সভা। চিরকুমার সভা। চিরকুমার সভায় আমি পার্থদার সঙ্গে মানে আমার ওখানে আলাপ। তখন আমাদের দলে আরেকজন ছিলেন, মানে এখন থেসপিয়ান্সে আছে, তাপস সরকার। তো উনি আলাপ করিয়ে দেন এবং একদিন বলেন যে ওরা একটা দল আছে, তো সেটাকে রিভাইভ করবে, থাকবি? আমি কখনো না বলি না, মানে আগে না বলতাম, কিন্তু এক মঞ্চে ওঠার পর থেকে আমি আর না বলি না। তো আমার একটা ভেতরে একটা কথা বলি, আমার যদি ১ মাস আমি মঞ্চে না উঠতে পারি, আমার তারপর থেকে সেকেন্ড মান্থ থেকে কিন্তু আমার একটা ভীষণ ডিপ্রেশন কাজ করে। এবং এই যে আমি এতদিন যে আমি তার করিনি,
অভিনয় করছি না, আমার এতে প্রচন্ড একটা না অদ্ভুত ইয়ে হচ্ছে যে আমি বোধহয় হারিয়ে ফেলছি, সবকিছু হারিয়ে ফেলছি, মানে নিজেকে হারিয়ে ফেলছি, অন্য কিছু মানে নিজেকে হারিয়ে ফেলছি না, আমার জায়গাটা যেন মঞ্চের উপরে, এটাই মনে হয়। তো যাই হোক, তো তখন টেস্টিয়ান্সে কাজ শুরু হয়, একটা ডোমের চরিত্র, ডোমের চরিত্র, মহিলা ডোম, মহিলা ডোম, মহিলার ডোম। তো এটা যেটা পরবর্তীকালে আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির এতেও করেছি। তো ওইটা বেশ মজাদার যে একবার আমার মনে আছে পায়ে একটা লিগামেন্ট ছিঁড়ে গেছিল, তো অনেকবারই মঞ্চের বাইরে যাওয়ার ছিল, আবার ফ্ল্যাশব্যাক হতো, আবার মানে সধবা সেজে ঢোকা ছিল, আবার বেরিয়ে গিয়ে আবার সেটা বিধবা সেজে ঢোকা ছিল। তো আমি করতাম কি, দুটো জিনিস বলছি এখানে, মাথার টিপটা খুলে একটা ঝাড়ু দেওয়ার ছিল, ঝাঁটায় লাগিয়ে রাখতাম, তো ওটা ফেলে ওখান থেকে টিপটা তুলে কপালে পরে নিতাম। এইটা করতাম তখন যখন আমার এই পায়ের লিগামেন্টটা যখন ছিঁড়ে গেল, মানে আমি হাঁটা চলা বেশি মুভমেন্ট আমার মানে রেস্ট্রিকশন হয়ে গেল, তখন ফোটা হয়েছিল, তো আমি করেছিলাম ওটা। তো এইভাবে আমি নিজেকে তখন ওখানেই অন স্পট না বেরিয়ে তো ওইভাবে চেঞ্জ করতাম, ঝেঁটায় লাগিয়ে দিতাম, ওখান থেকে তুলে টিকটাক করে দিতাম, আর ওখানে চুড়িগুলো সাইডে রাখা থাকতো, চুড়িটা ওখানে চেঞ্জ করে নিতাম। তারপরে তো তখন পয়সা হলো, বিসর্জন হলো, মজার, বেশ মজার জার্নিটা আমার বেশ ভালো লেগেছে, আর মানুষগুলো এত ভালো প্রত্যেকে, খুব অভিজিৎদাকে মিস করি। মানে চন্দনদার মানে বলার কি, মানে ও না থাকলে বলে টেস্টেন্স অন্ধকার একদম। তো তুই তো আছিসই, পত্রিকায় দৌড়ে ফুল হয়ে গেছিলি নিজের ব্যস্ততায়, পড়াশোনা ছিল, কাজ ছিল, সেই সময়টা আমার তোকে খুব মিস করেছি। আমরা বেশ অনেক রকম জিনিস জানলাম। হ্যাঁ না, সত্যি পার্থদার পুরো মানে প্রত্যেকটা শোতে আমি দেখেছি যে কিছু কিছু মানে ওনার যেটা মনে হয় উনি প্রত্যেকটা শো এর পরে একটা কিছু ইনপুট দেয়, বা সেটা তার একটা অন্য মাত্রা পায় আর কি নাটকটা। আমি রিসেন্টলি বিসর্জন দেখলাম, তাতে যে টোটাল এটা পাল্টেছে করে, আম, মন্দিরে যে ব্যাপারটা নিয়ে এসেছে ভীষণই ঠিকঠাক, ভীষণ ঠিকঠাক। বা ছোট ছোট যেগুলো হচ্ছে যে ওই লুকিয়ে শুনছে চলে গেল, বা ওই যে ওই জায়গাটা ওই ধ্রুব, ওই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। ওই যে তখন ধ্রুব বলে ডাক দিয়ে রাজা তো বেরিয়ে চলে গেল, পাশে নক্ষত্র রায়ের সঙ্গে রানী কথা বলছে, সেই সময় ধ্রুব বেরিয়ে গেল, কোথায় যাস বলে আমার ডেকেছে রাজা, চলে গেল। তো ওই তারপরে ওই প্রসঙ্গটায় আসা, ওটা বেশ বেশ ভালো, মানে পার্থদা তো আমি এমনি বোধ হয় সারাক্ষণই ভাবনা চিন্তা করে, সারাক্ষণই বোধ হয়ে যাচ্ছে, আর সময়টা কখন রাত্রি 12টার পর। বেশ বেশ ভালো লাগলো, আমরা আবার আলোচনা করব, আমাদের তো এটা 30 বছর হলো, এরপর আরো এরকম বছর আসবে, আরো বছর, আরো 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 30 বছর হোক, তখন আমরা আবার বিভিন্ন রকম আলোচনায় ফিরবো বিভিন্ন সময়। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই সাক্ষাৎ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। খুব ভালো থেকো, আবার আমরা বসবো নিশ্চয়। আমাদের আজকের এই সাক্ষাৎকার এখানেই আমরা শেষ করছি। আমি দেবাদিত্য মুখোপাধ্যায় থেসপিয়ান্সের পক্ষ থেকে, এবং আমার সাথে দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আবার পরবর্তী একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ নাটক দেখতে আসুন, নিজে আসুন, সঙ্গে সবাইকে নিয়ে আসুন, টিকিট কেটে।